হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। 3 বছর আগে একটাতে জায়গাতে গেছিলাম, জায়গাটার নাম হচ্ছে শালবনী এয়ারফিল্ড। তোমরা যারা অনেক দিন ধরে আমার চ্যানেলের সাথে রয়েছো তারা হয়তো দেখেছো। সেই 3 বছর পুরনো জায়গায় আজকে আবার ফিরে যাচ্ছি, দেখবো জায়গাটা কি পরিবর্তন হয়েছে না হয়েছে। আর আজকের এই যে ভিডিওতে সঙ্গী হবে রাহুল এবং গৌরাঙ্গ। রাহুল এবং গৌরাঙ্গকে তোমরা পুরুলিয়ার আমার যে ভিডিওগুলো তাতে তোমরা দেখেছো। তো মেদিনীপুর শহর থেকে এখন আমরা যাব কেরানীচটি হয়ে শালবনীর দিকে। মেদিনীপুর শহর থেকে শালবনী এয়ারফিল্ডের দূরত্ব হচ্ছে 22 কিমি। আর তোমরা যদি কেউ কলকাতা থেকে গাড়ি নিয়ে আসো সেক্ষেত্রে দূরত্ব হচ্ছে 154 কিমি। তো চলো যাত্রা শুরু করা যাক। পুরো ভিডিওটি তোমরা শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রচুর গাড়ি ঘোড়া এখন মেদিনীপুর শহরে। আগে যেমন এই রাস্তাগুলো খুব ফাঁকা থাকতো, এখন কিন্তু আর ফাঁকা থাকার কোনো চান্স নেই। রাস্তার বাঁ দিকে দেখুন ছাতু বিক্রি হচ্ছে। এই ছাতুগুলো কিন্তু এই জঙ্গলমহল এলাকায় পাওয়া যায়। আমরা ছাতু বলি, অ্যাকচুয়ালি এগুলো এক ধরনের মাশরুম। এই টাইমটাই ওঠে, বর্ষাকাল থেকে আশ্বিন মাস অবধি পাওয়া যায়। এগুলো সব ফ্রেশ ভেজিটেবল এখানে পাওয়া যায়। আশেপাশের গ্রাম থেকে লোকজন আসে এখানে শাকসবজি নিয়ে, তারপর এই জায়গাটায় বিক্রি করে এসে। নাইস টু মিট ইউ। নমস্কার, আপনার ওখানে নামিয়ে চলে আসছে। ভালো আছেন? কি হলো, কি দেখছি? শহর ক্রস করে জাস্ট এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর একটা আবহাওয়া, রোদ দিচ্ছে কিন্তু খুব একটা গরম লাগছে না। রাহুল আর গৌরাঙ্গ জাস্ট একটু এগিয়ে গেল। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে NH60 বাঁকুড়া। এখান থেকে 101 কিমি, রানীগঞ্জ 151 কিমি, আর দুর্গাপুর 134 কিমি। একদম সোজা গেলে বাঁকুড়া। তো আমরা এখন সোজাই যাব, সোজা গিয়ে আরও বেশ কিছুটা যাওয়ার পরে বাঁ দিকে বাঁকতে হবে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ভাদুতলার মোড়। আমাদেরকে এখন সোজা যেতে হবে। বাম দিকে যদি আমরা চলে যেতাম, ওই পাশে গেলে হচ্ছে পিড়াকাটা, আর আমাদেরকে এখন যেতে হবে সোজা। ভাদুতলা চলে আসা মানে হচ্ছে সুন্দর গাছপালার জঙ্গল শুরু। দেখতেই পাচ্ছ বন্ধুরা, অসাধারণ একটা রাস্তা, অসাধারণ একটা গাছপালাময় এলাকা। আর এই জায়গাটায় এলে মানে এখানটার ভাদুতলাটা জাস্ট পেরোলে পুরো মন শান্তি হয়ে যায়, কারণ জঙ্গলের মধ্যে অদ্ভুত একটা শান্তি রয়েছে। শালবনী এখান থেকে 17 কিমি। শালবনী নামটা হয়েছে এই কারণেই কি, এই যে গাছগুলো তোমরা দুদিকে দেখছো লম্বা লম্বা, এগুলো কিন্তু সব শাল জঙ্গল, শাল গাছ। তিন বছর আগে যখন এই শালবনী এয়ারফিল্ডে গেছিলাম, আমারই এক ক্লাসমেট সনতের সাথে গেছিলাম। এবার প্রথমবার ছিল। তো প্রথমবার যাওয়ার পরে এতটাই ইন্টারেস্টিং লেগেছিল জায়গাটা, যে পুরো জায়গাটার হিস্ট্রি খুঁজে খুঁজে বার করেছিলাম। আর ফাইনালি যে ভিডিওটা দাঁড়িয়েছিল সেটা মানে নর্মাল ভিডিওর থেকেও অনেক বেশি ডকুমেন্টারি টাইপের হয়ে গেছিলো। তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আজকে 3 বছর পরে যখন যাচ্ছি জায়গাটাতে, এটাও কিন্তু বেশ অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। তার কারণ হচ্ছে 3 বছরে হয়তো জায়গাটার অনেকটাই চেঞ্জ হয়েছে, নাকি একই রকম আছে সেটাই হচ্ছে দেখার। আর এই এলাকায় অনেক কটাই এয়ারফিল্ড ছিল এরকম। এই এয়ারফিল্ডগুলো মূলত ব্যবহার করা হতো মায়ানমার এবং চায়নাতে
নজরদারি করার জন্য বা কখনো কখনো যুদ্ধ করার জন্য। আর এই এয়ারফিল্ডগুলো মেনলি ছিল ইউএসএ এবং ইংল্যান্ডের। তো তখন বিদেশিরা এই সমস্ত জায়গায় থাকতো, জঙ্গলের মাঝে করা হয়েছিল। এখন আর জঙ্গলটা সেইভাবে নেই যে জায়গাটায় এয়ারফিল্ডটা রয়েছে, তার পাশেই হচ্ছে শালবনী টাকশাল, মানে যেখানে টাকা ছাপানো হয়। কিন্তু সেই টাইমে এই জায়গাগুলো কিন্তু পুরোটাই জঙ্গল ছিল। বন্ধুরা, এখন আমরা যে জায়গাটায় পৌঁছেছি এই জায়গাটার নাম হচ্ছে সুন্দরা। এখান থেকে আরও যদি আমরা সোজা যেতাম তাহলে হচ্ছে গড়বেতা। এখান থেকে গড়বেতা 31 কিমি, আর কিছুটা এগিয়ে গিয়ে শালবনী। কিন্তু এখান থেকে আমাদেরকে এবার বাম দিকে বাঁকতে হবে। গুগল বলে দিয়েছে আর 300 মিটার পরে বাঁদিকে বাঁকতে হবে। অনেকদিন আগে এসেছি তো রাস্তাটা ভুলে গেছি বাঁকার জায়গাটা। আর বাঁদিকে যতগুলো রাস্তা পেরোলাম এতক্ষণ সবগুলো একই টাইপের দেখতে। এই যে বাঁদিকে বাঁকতে হবে। এরপর একদম সোজা রেল ক্রসিং, মানে রেল ক্রসিং একটা পড়বে, রেল লাইন পেরিয়ে যেতে হবে। গ্রামের ভিতর দিয়ে রাস্তা, সেই রাস্তা পেরিয়ে এই যে আমরা চলে এসেছি রেল ক্রসিং, যেটার কথা তোমাদেরকে বলছিলাম। বাঁ দিকটা মেদিনীপুর, ডান দিকে চলে যাচ্ছে বাঁকুড়া। আচ্ছা, রেল ক্রসিং ওপর দিয়ে জায়গা নেই বোধহয়, বাঁ দিক দিয়ে করে দিয়েছে এখন। এটা আমি দেখিনি, তখন ছিল না। এটা রেল লাইনের নিচ দিয়ে। এরপর আবার বাঁ দিকে যেতে হবে। দেখতে পাচ্ছ কিরকম ফাঁকা ফাঁকা জায়গা। ওরা একটু পিছিয়ে গেছিল, ওই জন্য একটু দাঁড়ালাম। কি সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ, এইটাই তো এয়ারফিল্ড। কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখ খুব সুন্দর হাওয়া দিচ্ছে জায়গাটা। হ্যাঁ, কিন্তু গন্ধ তো সেমই। কি গন্ধ? মেদিনীপুরে যেমন হাওয়ার গন্ধ, এখানে হাওয়ার কোনো গন্ধ থাকে না। দেখবে গ্যাস ছেড়ে দিলে ঘরের মধ্যে কিরকম হাওয়ার গন্ধ হয়। শুধু বাজে কথা। দেখতে পাচ্ছিস ওই যে ছাতাগুলো, এই টোটালটা হচ্ছে এয়ারফিল্ডের জায়গা। এখন তো এই ডান দিকের এলাকাটা এখনও দেখছেন ফাঁকাই রয়েছে, আর বাঁ দিকে গ্রামগুলো হয়ে গেছে এখন। আগেও হয়তো ছিল গ্রাম, কারণ বেশ কিছু গ্রামের ছবি তখনকার পাওয়া যায়, বিভিন্ন ইংরেজদের তোলা আর কি ছবি। 1942 সালের কথা বলছি, মানে বিশ্বযুদ্ধের সময়কার। এই পোর্শনটা পুরো হচ্ছে এয়ারফিল্ডের জায়গা। আর ওই যে দূরে ওই পোর্শনটা হচ্ছে এখন, মানে ওটা আগে এয়ারফিল্ডেরই জায়গা ছিল, কিছুটা অংশ চলে গেছে শালবনী টাকশালে। এদিকে গ্রামের দিকে চলে যাচ্ছে। আর এইখানে দেখুন একটা ছোট রাস্তা আছে, এটা দিয়ে আমরা ডাইরেক্ট এয়ারফিল্ডে ঢুকতে পারবো। এই যে এখান থেকে কিন্তু রানওয়ে স্টার্ট হয়ে গেল, ঠিক আছে। এই যে রানওয়ের ধ্বংসাবশেষ, মানে
এখনো ঢালাইটা নষ্ট হয়নি, সেই কবে করা। বিশাল এলাকা, পুরোটা ঢালাই করা ছিল, চারকোনা প্লেটিং টাইপের রয়েছে। এখন ওখানে জঙ্গল আছে, একজন মহিলা কাঠ কুড়াচ্ছেন। আমরা এই দিকটায় যাব, রানওয়েটাতে। স্ট্রেট পুরো রানওয়ে ছিল। গাছপালাগুলো পুরো রানওয়ের উপরে উঠে চলে এসছে, কিন্তু মেন রানওয়ের জায়গাটা কিন্তু নষ্ট হয়নি, এখনো থেকে গেছে। আগের বারে যখন এসছিলাম তখন কিন্তু এত গাছপালা ছিল না, আরও ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল। এখন আরও গাছপালা বেড়েছে এবং আস্তে আস্তে রানওয়ের উপরে উঠে চলে আসছে গাছগুলো। আমি কিন্তু পুরো স্ট্রেট রানওয়ে বরাবরই যাচ্ছি, যেটা দিয়ে প্লেনগুলো উঠতো। ইংল্যান্ড এবং ইউএসএ, ওদের সব প্লেনগুলো এখানে থাকতো এবং যেত, মানে মিলিটারি প্লেন। হ্যাঁ, পঞ্চ বলছিল এটা যুদ্ধের সময়, যুদ্ধের সময় নয়, 1942 সালে যুদ্ধের সময়। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তারপর বন্ধ কখন হয়ে গেছে এটা? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর। আচ্ছা আচ্ছা, এরকম 8-9টা ছিল এয়ারফিল্ড। একটা হচ্ছে শালবনিতে আছে, মানে শালবনিতেই আমরা আছি। ডিগ্রি মানে আরো পেরিয়ে অনেকটা গিয়ে তোর গড়বেতার আগে ডান দিকে একটা হচ্ছে পিয়ারডোবাতে আছে, মানে ওই যে ওয়েস্ট বেঙ্গলে তো টার্গেট করেছিল কেন? মানে ওয়েস্ট বেঙ্গলে এতগুলো রানওয়ে, কারণ এখান থেকে কাছে, এখান থেকে ওরা বার্মাতে মানে মায়ানমার এবং তোর ওদিকে কি বল চায়নাতে, ওই জায়গাগুলো নজরদারি রাখতো এই প্লেনগুলো গিয়ে। কিন্তু এটা তোমার ধরো এই যে দার্জিলিং বা ওই সাইডে করলে, দার্জিলিং শিলং বা ওই সাইডে করলে তো ওখানে হয়তো ওই পাহাড়ি এলাকায় করতে অসুবিধা, সেটা একটা হবে। আর এখানে তোর এখানে জঙ্গলটা আছে, ওই পাশে তো আর জঙ্গল ছিল না, কলকাতার সাইডে তো আর জঙ্গল ছিল না, এখানে তাহলে হাইডিং এই কারণে তোর কলাইকুণ্ডাটা তো এখন অ্যাক্টিভ আছে। হ্যাঁ, কলাইকুণ্ডাও ছিল। কলাইকুণ্ড কোথায় যায় না, কলাইকুণ্ডে নিয়েছিনি? ঝাড়গ্রামের দিকে যেতে ডান হাতে পড়ে কলাইকুণ্ড। ওখানে প্লেন এখনো ওঠানামা করে, ওটা এখনো সামরিক ঘাঁটি। টোটাল 8টা ছিল, 8টার মধ্যে একটাই অ্যাক্টিভ আছে, বাকিগুলো বন্ধ। 7টা বন্ধ। হিজলি এয়ারফিল্ড ছিল, হিজলি। দেখো আচ্ছা, হিজলিতে। এখানে তুমি যদি নিয়ারেস্ট এয়ারপোর্ট বলো সেটা হচ্ছে কলকাতাতে, তাই তো? বা আমাদের দিক থেকে যদি বলো তো সামরিক হলে কলাইকুণ্ড নিয়ারেস্ট। সামরিক বলছি না, এটা তো অ্যাক্টিভ রাখতেই পারতো, কারণ এই এলাকাতে তো এটাই তাহলে সব থেকে নিয়ারেস্ট হতো। এখন নামতে পারবো না, এখন একটা রান নিতেই পারবো না। কিন্তু দেখ কত ভালোভাবে বানিয়েছিল, এখন ওটাই ওকে বলছি, ওটাই দেখছিলাম। সেটাই 1942-এ ইউজ হতো, মানে তারও আগে বানিয়েছে, 1940-50-এর দিকে বানিয়েছে। টাইমও লাগতো তো তখন বানাতে, তখন বানাতেও তো টাইম লাগতো। হ্যাঁ, ব্রিটিশদের দ্বারা বানানো। ব্রিটিশরা বানায়নি বেসিক্যালি, এখানকার লোকরাই নিশ্চয়ই কাজ করে। হ্যাঁ, পুরো ডিজাইনটা দিয়েছে। হ্যাঁ, পুরো ডিজাইন, ম্যাটেরিয়াল সব এখানেরই তো। হ্যাঁ, তো এখানেও ভালো ম্যাটেরিয়াল পাওয়া যায়। এটাই অবাক। আগের বারে যখন এসেছিলাম 3 বছর আগে, তখন এই গাছগুলো এত উঠে উঠে চলে আসেন। আচ্ছা, মানে ছোট হয়ে যাচ্ছে তখন অনেকটা ফাঁকা লাগছিল, তোমার ভিডিওতে দেখেছিলাম আগে। পুরো জঙ্গল ছিল, এখনো বোঝা যাচ্ছে জঙ্গল ছিল। আসতেই পারে। এই যে এই পোর্শনটাতে আমরা রয়েছি এখন,
আর প্রথমে ছিলাম এই বাঁ দিকের পোর্শনটাতে, এখানে বেস ক্যাম্পগুলো ছিল। আর বেস ক্যাম্পগুলো এই শুরুতে যেখানটায় কোনাটা, ওই কোনার মতো জায়গাটা ছিল। বড় জায়গাটা কি? অদ্ভুত একটা শান্তি জায়গাটাতে। রাহুলকে বলে লাভ নেই। রাজেশ দা, বল। তুমি কাজ করতে পারো মিদনাপুরের তার চারপাশের একটা ডকুমেন্টারি ফিল্ম বানালে ওটাই ভালো হবে এই জায়গাগুলো। আর রাহুল তুই রাস্তাটা দেখি দিবি করে যা। কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, কিচ্ছু নেই, জায়গাটা দারুণ। শান্তি পুরো। দেখো দেখ, বেল গাছ, বেল ধরে আছে। শ্যাওড়া গাছ নেই? একটা ভূত তো। তুই আছিস তো সবচেয়ে বড় ভূত। ইয়েতি অভিযান। দেখ বললাম মুড়ি টুড়ি আনলে এখানটা বসে খাওয়া যেত। আরে ভাই এখানে বসে মুড়ি খাওয়ার কোনো ইচ্ছা নেই। না আসলে আমি আজকে অনেক কিছু ঠুসে নিলাম তো, পেটটা ভরে গেল। 8 পিস লুচি। 4 পিস। ভাই চার- একটু লজ্জা করে। 4 পিস খেয়েছে? না 6 পিস লুচি। 6 পিস লুচি? তারপর হচ্ছে আবার ঘরে গিয়ে মুড়ি, চানাচুর, তার সঙ্গে হচ্ছে চপ। ও তার মানে আগে সকালবেলা বেরিয়েছিলেন নিশ্চয়ই নিঘাত। হ্যাঁ ওই ট্রেড লাইসেন্স কটা বের করতে বেরিয়েছিল, তখন উনি খেয়ে এসেছেন। ও, আর সেদিন তুই 13টা নান কি করে খেলি? খাওয়া যায় বাড়িতে খাওয়া। আরে তারপরে কি সাইজ কি ছোট ছিল? ছোট সাইজে? হ্যাঁ। মামিমার এইরকম সাইজ হবে? মোটা কত ছিল? মোটা ছিল। মোটা ছিল। আরে ওগুলো ফুলে যায় তো, মানে মোটা মানে তুমি সলিড মোটা ওটা নয়। ওটা সেই পাউরুটি, ওটাকে নান বলে না অ্যাকচুয়ালি, তাহলে বেবি নান বলে। ও চল, প্রচন্ড রোদ দিচ্ছে। উফ, মাঝে মধ্যে মেঘটা দিলে, হাওয়াটা দিলে খুব ভালো লাগছে, কিন্তু রোদ উঠে গেলে অবস্থা খারাপ হচ্ছে। চাপ। বাঁ দিকটায় বাঁকলাম তার কারণ হচ্ছে বেস ক্যাম্পটা খোঁজার চেষ্টা করছি। ম্যাপে বোঝা যাচ্ছে খুব সুন্দর গোল গোল, কিন্তু এখানে এলে, এখানটাতে না? হ্যাঁ এই তো তার মানে এইটা একটা গোল, ডান দিকেরটা। দেখি এই সামনেও আছে না, এই পাশেও একটা গোল আছে, তারপর একটা গোল আছে, তারা দেখি যদি বুঝতে পারি তো। এইখানটাতে রাহুল, এই জায়গাটা আচ্ছা আমরা এই তিনটা করছি গোল দুটো। আচ্ছা এই যে দুটো গোল আছে, এদিকে একটা এদিকে। এখানে হ্যাঁ এই দেখো। না একটা গোলের ভেতরে ঢুকছি। হ্যাঁ এইটাই হবে গোলটা। এই যে এই জায়গাটা দেখ, দেখ এইখানটা। হ্যাঁ এইটাই মনে হয়। না ওই যে ওই যে বোঝা মুশকিল, গাছপালা হয়ে গেছে তো। হ্যাঁ এটা গোল লাগছে অবশ্য, দেখ এটা একটা গোল লাগছে না? হ্যাঁ এই জায়গা মানে এত বড় বড়। হ্যাঁ হ্যাঁ, মানে প্লেন থাকতো তো এই বেস ক্যাম্পগুলোর ভেতরে। ওইটা আরেকটা গোল হবে, ওই দেখ। এখানে একটু গোল দেখাচ্ছে সামনে একটু দেখতে। তুই ওই এখন যদি তুই দমদম এয়ারপোর্টে যাস, দেখবি ওই রকম পাশে পাশে থাকে না, পরপর পরপর। ওগুলোকে ইয়ে বলে তো ওই তোমার হ্যাঙ্গার। যাই হোক, মানে ওই এয়ারবেসগুলো আর কি। দেখ এইগুলোও সেগুলো, এই দেখ ডান দিকেও আছে, এই চারটাই এইদিকে একটা আছে। দুটো হ্যাঁ, আর ওই আর সামনে ওটাও একটা হবে, সামনে এখানেও একটা ছিল হয়তো। দেখাচ্ছে আমরা ইয়ে থেকে বেরিয়ে গেছি। হ্যাঁ কিন্তু এখানে আছে তো, দেখা যাচ্ছে। দেখ এইখানে একটা ছিল, ওই তো চারটা, একটা দুটো এইটা একটা, তিনটে চারটা। এখানে শেষ, আর নেই কিন্তু। দেখ এদিকে এবার জঙ্গল। এই চারটাই ছিল। ওইখান থেকে আস্তে আস্তে চালিয়ে নিয়ে এসে এখানে জাস্ট মানে ইয়ে করতো, পার্ক করতো। হ্যাঁ কমিয়ে এদিকে এসে ইয়ে করতো, পার্ক করতো। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটিকে শেয়ারও করে দিও, ঠিক আছে? আর এখন এখান থেকে বেরোবো, কারণ এবার এখানে রোদ বাড়ছে, গরমও বাড়ছে, তো আমরা এখন এখান থেকে বেরোবো। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দাও, এবং মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।